জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। বাপের পরিচয় যদি ছেলে না জানে, সন্তান না জানে, তাহলে আমাদের স্পিকার সাহেব বলে হাসান আব্দুল্লাহকে যে শাহবাগের কথা এখানে চলবে না। আরে শাহবাগের জন্য তো তুমি সংসদে আসছো, স্পিকার হইছো। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের না আসল কমলা লেবু বুঝার কোনো উপায় নাই। শিশু তখন ওইটার দিকে দৌড় দেয়। তারা হয়তো সেই রকম শিশু আমাদেরকে মনে করেছে, মনে করে এই ধরনের আচরণ আমাদের সাথে করেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। বিএনপির কাণ্ড কেউ মেনে নিতে পারছে না। নাটকীয়ভাবে ইতিহাসের অনেক দায় বিএনপির বিরুদ্ধে দৃশ্যপটে এসে গেছে। অতএব বিএনপি যতই ধান্দাবাজি করুক পারবে না। বিএনপিকে জনগণের কঠিন প্রতিষেধের মুখে পড়তে হবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি প্লে করেছেন এই মুহূর্তে, তারা দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জুলাই আন্দোলনে যে সকল ব্যক্তিরা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা এবারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকারকে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং গণভোট না মানলে তারা সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে। জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কি বলল, সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে তারা কি বার্তা দিল, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন সেটিও অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। আপনারা কি ভাবছেন? আপনারা কি মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক এবং গণভোট মানা হোক? অবশ্যই সেটি কমেন্ট করবেন। আসলে যারা রক্ত দিল তাদের পরিবারের মুখে এরকম কথা আসলে প্রশংসনীয়। তারা বলেছে যে জুলাই সনদ না হলে, বাস্তবায়ন না হলে সংসদ ভবন ঘেরাও করা হবে প্রয়োজনে। জুলাই বা 24 কারোর বাপের না, প্রয়োজনে রাজপথে নামবো আমরা, এরকম হুঁশিয়ারি দিয়েছে। চলুন দেখে আসি কি বলল জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। কি বলে প্রধানমন্ত্রী সাহেব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব। তাহলে তো আমরা তো মনে করতে পারি সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী। বাপের পরিচয় যদি ছেলে না জানে, সন্তান না জানে, তাহলে তার পরিচয় কি? আমাদের স্পিকার সাহেব বলে হাসান আব্দুল্লাহকে যে শাহবাগের কথা এখানে চলবে না। আরে শাহবাগের জন্য তো তুমি সংসদে আসছো, স্পিকার হইছো। শাহবাগীদের কথা বলতে হলে সম্মানের সাথে বলতে হবে। এরা সবাই জুলাই যোদ্ধা, এদের জন্যই দেশের পরিবর্তন। তোমরা ক্ষমতায় আসছো, চেয়ারে বসছো না, তোমাকে কেউ চিনতো না। তুমি 71-এ যেমন যোদ্ধা, আমরা 24-এর যোদ্ধা, আমাদের সন্তানেরা। অতএব হিসাব করে কথা বলতে হবে। স্পিকার সাহেবকে বলছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে তো কি বলে প্রধানমন্ত্রী সাহেব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব। তাহলে তো আমরা তো মনে করতে পারি সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী। সব উত্তরটা উনি দেয় সংসদে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমাদের, আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চলা, তারপরে আমাদের বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পায়ে আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন।
সংসদে চারদিকে, ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে, উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটা আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাই, তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাখা তোমরা যা মনে তাই করবে সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আবারও বলছি আল্লাহর কসম খায়া, তোমার এই মিডিয়ার মাধ্যমে আপনারা শোনাই দেন আমার বক্তব্যগুলো। আমি যে কথা বলতেছি প্রত্যেকটা শহীদ পরিবারের কথা বলতেছি, মনের ব্যথা। সবাই তো কথা বলতে সুযোগ পায় না, সবাই আসবেন। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছেন, কালী মা দুর্গা বলে যে দুর্গার মতো রাস্তায় নামবেন, আমরা মহিলা শুধু নামাবো, একবারে ছ্যান দিয়ে নামবেন। যে বদমাইশ এইটার খেলাফ, আর আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে, যা বলে যা করে সহ্য করার মতো না। সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতা কর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদকে তুমি কোথায় ছিল? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে, আমি ভয় করি না, আমরা কেউ ভয় করি না। এই যারা জামাত ইসলাম, যারা 11 দল যারা তারা কেউ বারণকে ভয় করে না, তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দিব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি, কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখবো কোন পুলিশ আমাদের বুকে গুলি চলায়, সেটাও দেখবো। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমন মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাঁড়িয়েও জ্বালাই নাই, তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনে কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে জাতীয় সংসদের অধিবেশন ছিল। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশনে আমরা ওয়াকআউট করেছি। আজকের অধিবেশন আমরা সম্পূর্ণ সময় থাকার, আমরা অনেক চেষ্টা করে আসলে থাকতে পারিনি, যেই ধরনের ঘটনা আজকে সংসদে ঘটেছে। আপনারা জানেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা, অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। আমাদের কথা ছিল বিশেষ কমিটিতে 98টি অধ্যাদেশ, যেখানে সবাই ঐক্যমত আমরা পোষণ করেছিলাম, একটা সমঝোতা হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কেউ আসলে আপত্তি তুলব না, এটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিছুটাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো সবগুলো অধ্যাদেশই আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আলোচনার আসার কথা ছিল। বিশেষ কমিটিতেও সিদ্ধান্ত হয়েছিল, কার্য উপদেষ্টা কমিটিতে স্পিকারের সভাপতিতেও সেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম আধা ঘন্টা আগে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিলটিতে একটি সংশোধনী আনা হয়, আমাদেরকে না জানিয়ে, কাউকে না জানিয়ে, এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এইটি পাশ করানো হয় এবং একটি ভুল অপব্যাখ্যা দেওয়া হয়। এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলোও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। কথা সে আলোচনার সুযোগ থাকবে, ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের এই সংসদ। ফলে সেই প্রতিবাদে মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি এবং সে বিষয়ে এখন আপনাদের সকলের সামনে বিস্তারিত কথা বলবেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন এই সংসদ তার ফাংশন শুরু করেছে মার্চ মাসের 12 তারিখ থেকে। মার্চ মাসের 12 তারিখে বিধি মোতাবেক বিগত সরকারের অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের 133টা জারি করা অধ্যাদেশ এগুলো উত্থাপিত হয় এবং এটা বিধি মোতাবেকই হয়েছে, এটাই নিয়ম। উত্থাপনের 30 দিনের ভিতরে, 30 ক্যালেন্ডার পঞ্জিকা দিবসের ভিতরে এটা নিষ্পত্তি করতে হবে। ওই দিনই সংসদ থেকে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়। এই বিশেষ কমিটি সরকারি দলের সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জাইনুল আবেদিনের নেতৃত্বে করা হয়। সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন সেশন হয়েছে। বিভিন্ন সেশনের পরে
হঠাৎ করে দেখা গেল যে একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমরা বিরোধী দলের যারা মেম্বার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে বিশেষ কমিটির রিপোর্ট তৈরি হয়েছে এটাকে আপনারা একসাথে বসে ফাইনাল করেছেন? না, এই ধরনের তো চূড়ান্তকরণ কোনো বৈঠকই হয়নি। আমরা তখন বললাম যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন। যোগাযোগ করে দেখা গেল যে শুধু সরকারি দলের সদস্যরা মিলে এটাকে একটা ফাইনাল শেপ দিয়ে ফেলেছে। এইখানেই প্রথমে আমি বলবো যে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। উচিত ছিল সবাই মিলেই ফাইনাল করা। ওখান থেকে 2-3 জনকে 4 জনকে দায়িত্ব দিয়ে দেওয়া, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যে এটাকে একটা ফাইনাল শেপ আপনারা দেন। তার কোনোটাই করা হয়নি। এরপরে আমাদের আপত্তির মুখে কিছু কিছু জিনিস সংযোজন করা হয়েছে। এটা তো সঠিক সুস্থ দ্বারা হলো না। ওখান থেকেই শুরু হয়ে গেল সমস্যা। তারপরে বিলগুলো একে একে আসতে যখন শুরু করলো, আমরা একটা জায়গায় ভাগ করা হয়েছে। আমরা এটা দেখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এটা নিয়ে দীর্ঘ সময় কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ে এটার আইনি দিক, এটার সুবিধা, এটার অসুবিধা, অনেক মন্ত্রীরা অনেক কথা এনেছেন। শেষ পর্যন্ত আমাদের যুক্তির সাথেই একমত হয়ে স্পিকার বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটাই আলোচনার জন্য আসবে, আনতে হবে, এবং এর জন্য আমরা শুক্রবার দিন তা পড়বে। আমরা বলছি আমরা এগ্রি। উনি বলেছেন রাত 12টা হলেও সব কিছু আলোচনা করে আমরা নিষ্পত্তি করব। এটাই ছিল কথা। কিন্তু আজকে কি হলো? আজকে শেষ দিন, আমরা একটার পর একটা মেমো অপেক্ষা করতেছি যে স্পিকারের দেওয়ার রুলিং, তার সিদ্ধান্ত, কার্য উপদেষ্টা কমিটি, এটাই তো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখি জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত এই সবগুলাকে উপেক্ষা করা হয়েছে। এই সবগুলাকে উপেক্ষা করে এটাকে লেপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা আজকে এগুলা উত্থাপনই করবেন না। এর আগে সর্বশেষ বিলের আগে আসলো আমাদের জুলাই জাদুঘর বিল। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম যেভাবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে, সংসদে আনা হবে। উত্থাপন হলো সেইভাবে। হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল। এখানে হাত উঠালেন সরকারি দল। স্পিকার প্রথম তাকে বসিয়ে দিলেন, তারপরে তাকে কথা বলার সুযোগ দিলেন। দেওয়ার পরে তিনি 3টা সংশোধনী এখানে নিয়ে আসলেন। 3টা সংশোধনীর ব্যাপারে আমাদের নীতিগত আপত্তি আছে। তার চাইতে বড় আপত্তির জায়গাটা হলো যে আমরা তো জানলামই না যে কি সংশোধনী উনি এনেছেন, এটা জানার সুযোগ হয় নাই। তারা বলবেন মেমোতে দিয়েছেন। এখানেও স্মরণ করিয়ে দিতে চাই, একটা আইন তৈরি হচ্ছে এখানে বসে বসে জাতির জন্য। আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে বসেছিলাম, তখন তারা সময়ের স্বল্পতা দেখার কারণে শুক্রবারটা অ্যাড করা হয়েছে রাত 12টা পর্যন্ত। সকাল বিকাল 2 বেলা, আগে 1 বেলা চলতো, ওই দিনের পর থেকে 2 বেলা করে শুরু হয়েছে অধিবেশন। এটা তো আমরা মেনে নিয়েছি। সেই 2 বেলা শুরু হওয়া অধিবেশন চলছিল, কনসেনসাসও চলছিল, আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম, আপনারা দেখেছেন। আজকে স্পিকার মহোদয় স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছে। কিন্তু হঠাৎ করে এটা এনে একটা দলীয় শেপ দেওয়ার চেষ্টা করা হয়। বলা হলো এটা মন্ত্রণালয় যেহেতু এটা তদারকি করবে, কাজেই মন্ত্রী না থাকলে এটা হবে কিভাবে। পরে তারা খোলামেলা বলেই ফেললেন, যদি এখানে সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকে তাইলে এটা চলবে কিভাবে। এমনকি আমাদেরকে বুঝ দেওয়ার জন্য এটাও বলে ফেললেন যে আজকে আপনারা বিরোধী পক্ষে বসেছেন, আগামীতে তো আপনারা সরকারি দলেও আসতে পারেন, তখন এই সুবিধাটা আপনারাও নেবেন। আমরা বললাম সেম, আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। ওরকম হলেও আমরা এটা চাই না। শেষ পর্যন্ত আমাদের কোনো আপত্তি স্পিকার শুনলেন না। আমাদেরকে মিনিমাম একদিন আগে এই সমস্ত ডকুমেন্ট সাপ্লাই দেওয়ার কথা, সেইটাও দেওয়া হয়নি। আমরা গিয়ে বসেছি কিসের 1 ঘন্টা?
আমরা গিয়ে বসেছি অধিবেশনে, তখন একটার পর একটা এক এক বস্তা কাগজ আমাদের সামনে আসছে। তাহলে আমরা যেটা দেখলাম না, যেটা শুনলাম না, যেটা নিয়ে চিন্তা করলাম না, সেখানে আমরা রায় দেই কিভাবে? তারপরেও যেহেতু সরকারি দল বিরোধী দল মিলে বিশেষ কমিটি হয়েছিল এবং যে সমস্ত বিষয়ে তারা একমত হয়েছেন, আমরা তাদের উপরে আস্থা রেখেছি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই আস্থাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তারা যুক্তি দেখালেন মন্ত্রী ছাড়া সকল সদস্যই বেসরকারি। ওয়েল, কিন্তু যদি বেসরকারি মন্ত্রী, আপনি এটা গ্রহণ করলেন কেন? আপনি গ্রহণ করার মাধ্যমে তো আর এটা বেসরকারি থাকলো না, এখন তো আপনার মেমো হিসাবে এটা আসলো। আপনি তো আর বেসরকারি বলতে পারেন না। আমরা যখন তাকে ধরলাম, তিনি বক্তব্যে উঠে বললেন আমিও জানতাম না। Who knows? আর তিনিও যদি না জানেন, তাহলে কোন জায়গা থেকে এই কলকারি নাড়ানো হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। এরপরে আমরা স্পিকার মহোদয়কে সুস্পষ্টভাবে জানতে চাইলাম এখানে আপত্তি দিয়ে। তারা আমাদেরকে বুঝ দিলেন যে এখন এইভাবে পাশ হয়ে যাক, আগামীতে দরকার হয় আপনারা বিল আনবেন, আমরা সহযোগিতা করব। আনা বিলেই আপনারাই আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন না, ওয়াদা রক্ষা করলেন না, আর আগামী দিনের আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের না আসল কমলা লেবু বোঝার কোনো উপায় নাই। শিশু তখন ওইটার দিকে দৌড় দেয়। তারা হয়তো সেই রকম শিশু আমাদেরকে মনে করেছে, মনে করে এই ধরনের আচরণ আমাদের সাথে করেছে। এরপরে যখন আমরা সুস্পষ্টভাবে বললাম, মাননীয় স্পিকার, আপনি তো এই সংসদের সর্বোচ্চ ব্যক্তি, আপনি এখানকার সভাপতি, আপনার সভাপতিত্বে যে বৈঠক হলো, আপনি যে রুলিংটা দিলেন যে প্রত্যেকটা বিল আকারে এখানে সবগুলা অধ্যাদেশ আসবে, আমরা স্পষ্ট জানতে চাই এগুলো আসবে কিনা। বিশেষভাবে আমরা জানতে চাই দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, গুম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, যেগুলোর সাথে প্রত্যেকটি নাগরিকের ভাগ্য জড়িত, তার নিরাপত্তা জড়িত, যেগুলো দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন না। তারা আনবেন কোনগুলো? যেগুলোতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। ক্ষমতা বৃদ্ধি পায় যেগুলা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দরকার, সেগুলা তারা আনবেন। স্থানীয় সরকার বিল তারাই তাদের নির্বাচনী ইশতেহারে বলেছেন, তারাই তাদের 31 দফা সংস্কারের প্রস্তাবে বলেছেন যে কোনো স্তরে তারা অনির্বাচিত কোনো প্রতিনিধি দেখতে চান না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। এই পার্লামেন্ট আমরা মেনে নিয়েছি। এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে, এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে, এবং সেই নির্বাচনের পক্ষে মিনিমাম 2 জন রাজসাক্ষী পাওয়া গেছে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সাবেক উপদেষ্টা পরিষদের একজন সদস্য, আর বর্তমান সরকারি দলের একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উনি বলেছেন যে আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনে নিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। সেম ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তাইলে কিসের নির্বাচন? তাইলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে, যার প্রমাণ আপনারা গতকাল দেখেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। বিএনপির কাণ্ড কেউ মেনে নিতে পারছে না। নাটকীয়ভাবে ইতিহাসের অনেক দায় বিএনপির বিরুদ্ধে দৃশ্যপটে এসে গেছে। অতএব বিএনপি যতই দান্দাবাজি করুক পারবে না। বিএনপিকে জনগণের কঠিন প্রতিশোধের মুখে পড়তে হবে। কিন্তু ভয়াবহ প্রতারণা করছে, এটা জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আপনারাও জানিয়ে দিন। আমরা বারবার সকাল সন্ধ্যা বলছি, বিএনপির প্রতারণার প্রত্যেকটা উপাদান, যখনই আমাদের কাছে একটা উপাদান আসছে সেটা নিয়ে আলোচনা করছি, মানুষকে সচেতন করছি। দর্শক, একটু অতীতে ফিরে যান। বিএনপি ছল চাতুরি করে ক্ষমতায় টিকে থাকতে আসতে এমন কোন চেষ্টা নেই যে করে নাই, কিন্তু পেরেছে। 2006 সালের হিসাব করেন, সেই কেএম হাসানকে টার্গেট করে বিচারপতিদের বয়স বাড়ানো, শেষ পর্যন্ত কেএম হাসানকেও পেল না, ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানালো, ভুয়া ভোটার তালিকা বানালো, কত কিছু। 17 নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার, একদম নিজের লোক সিএসি, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না।
তাদের কোনো স্বপ্নই পূরণ হলো না। এর মানে বিএনপি কিন্তু পারে না, আসল সময় যে ধরা খায়। তো দর্শক, এখন বিএনপি যে কাণ্ড ঘটাচ্ছে, প্রতারণা করছে এবং মগের মুল্লুক দেশটা এখন মগের মুল্লুক এবং মবের মুল্লুক। যাকে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, আইনের কোনো বালাই নাই, কখনো তৌহিদি জনতা নামে, কখনো কিশোর গ্যাং নামে। এর মানে দেশে ভয়াবহ মব চলছে। নাম্বার ওয়ান, সরকার এগুলো মোটেও কন্ট্রোল করতে পারছে না। দ্বিতীয় হচ্ছে, সংসদে যেটা চলছে এটা মগের মুল্লুক। যদি মন চায় যে এই বিলটা সংসদে উত্থাপনের 20 মিনিট আগে পরিবর্তন করবো, 20 মিনিটের আগে পরিবর্তন করে দেয় ফু দিয়ে। একটা যে প্রক্রিয়া আছে, একটা সমঝোতা আছে, সংসদীয় কমিটি আছে, সেদিকে কোনো মাথা ব্যথা নেই। কিসের সংসদীয় কমিটি আর কি, যা মন চায় সেটা করছে। যে অধ্যাদেশ বাতিল করতে মন চায় করে, কোনো যুক্তি লাগবে না। যে অধ্যাদেশ বহাল রাখতে মন চায় সেটা করে, তাতে বিএনপির প্রতিশ্রুতির সাথে যায় কিনা, কিসের সাথে মিলে কিনা কি, কোনো কিছু না। মন চায় আর করে, মন মতো করে। তো দর্শক, আপনারা জানেন যে বিচার বিভাগ স্বাধীন করা এটা একটা ঐতিহাসিক আন্দোলন। সেই 1999 সালে মাজদার হোসেন মামলা রায় হয়েছে, কিন্তু কেউ বিচার বিভাগ স্বাধীন করেনি। তো দর্শক, যে মাজদার হোসেন দৃশ্যপটে এসেছেন, তারা এখন নিয়মিত সভা সেমিনার করে বেড়াচ্ছে। এটা ইতিহাসের দায় দৃশ্যপটে আসা। মুক্ত আলোচনায় মাজদার হোসেন বলেছেন, সব অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন, এটা কি মগের মুল্লুক? এই শুধু মাজদার হোসেন নয়, বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিচার বিভাগের সাথে যুক্ত সবাই কথা বলছে এবং ধীরে ধীরে সামনে আসছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যেই সেই মাজদার হোসেনরা গর্ত থেকে বের হয়েছেন। আরো অনেক লোকজন, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মুখ খোলা শুরু করেছে। এই বিএনপি তো টিকতে পারবে না। তো দর্শক, কারণ বিএনপির এই কাণ্ড কেউ মানতে পারছে না। মগের মুল্লুক, যা মন চায় সেটা, কোনো যুক্তির ধার ধারে না। উদ্ভট এক একটা যুক্তি দেয়, গাঁজাখড়ি যুক্তি দেয়। তো দর্শক দেখেন, বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী তিনি এখন সামনে আসা, এটা ঐতিহাসিক দায়। সে বিএনপি ইতিহাসের উল্টো পিঠে দাঁড়িয়েছে, আর ইতিহাসের উল্টো পিঠ সবসময় ধামাচাপা খায়। ইতিহাসের সামনের দৃশ্যটাই যাদের সামনে আসে এবং ওইটাই বিজয়ীরা ওইটাই ঠিক করে। এই মাজদার হোসেনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মাজদার হোসেনদের ঐতিহাসিক দায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি। অতএব আমৃত্যু কথা বলবেন মাজদার হোসেনরা। মামলার বাদী অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মাজদার হোসেন বলেছেন, জাতীয় সংসদ সার্বভৌম নয়, সন্তান হয়ে পিতার সঙ্গে বেঈমানি করছে। ক্ষমতার মসনদে বসে এক কলমের খোঁজায় সব অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন, এটা কি মগের মুল্লুক? মানে কেউ মানতে পারছেন না, প্রতিবাদ করছেন, মগের মুল্লুকের সাথে তুলনা করছেন বর্তমান পার্লামেন্ট। আর বিএনপি একটা নতুন থিওরি এনেছে, সংসদ সার্বভৌম। কি উদ্ভট থিওরি! সংসদ সার্বভৌম হয় কি করে? সার্বভৌম তো জনগণের উইল, জনগণ। জাতীয় প্রেস ক্লাবে সুপ্রিম কোর্ট আইন অধ্যাদেশ 2025 এবং সুপ্রিম কোর্ট বিচারক আইন অধ্যাদেশ 2025 সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে মুক্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন এবং আইন বিচার পত্রিকা ও মুক্ত আলোচনা এই আয়োজন করে। সঞ্চালনায় দায়িত্ব ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পত্রিকা সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান। এরকম আর অনেক কিছু দেখবেন, যাদের কোনো কথা বলার কথাই ছিল না বা অতীতে কথা বলতে পারেন নাই, সাহস পাননি। আওয়ামী লীগ আমলে মাজদার হোসেনরা কিন্তু দৃশ্যপটে ছিলেন না, এখন তারা সামনে এসেছেন। এখান থেকে একটা আশার বাণী আছে যে না, বিএনপিকে চাপ দিয়ে তাদের মাধ্যমেই কাজ করানো যাবে। এটা জনগণের একটা হিউজ অংশের প্রত্যাশা যে বিএনপি যতই প্রতারক আর ধান্দাবাজ হোক, বিএনপিকে ঘাট ধরে চাপ দিতে পারলে তারা দাবি মেনে নেবে, যেটা আওয়ামী লীগকে সম্ভব ছিল না। এটা বিএনপিকে নিয়ে একটা ভালো দিক। মাজদার হোসেন বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন প্রণয়ন করা হলে সংসদকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। গুটি কয়েক মানুষের চিন্তায় সব কাজ করছেন, তার পরিণতি খুব ভালো হবে না। এই দিন না, আরো দিন আছে। আপনারা পথ হারিয়ে ফেললে জনগণ আপনাদের সঠিক পথে নিয়ে আসবে। এর অর্থ হচ্ছে জনগণ আপনার উল্টোপাল্টা করতে থাকলে জনগণ আপনাদের পতন ঘটাবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, গুটি কয়েক ব্যক্তির চিন্তা না। এখানে তারেক রহমানের কাছে ভারত, ডিজিএফআই, ডিপ স্টেট যারা বিএনপির ক্ষমতা এনেছে, তারা যে ওহি পাঠায় ওইটাই সংসদে তারা বাস্তবায়ন করে। এখানে তারা পুতুল, তারা স্বাধীনই না। এটা হচ্ছে রিয়ালিটি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না। বিচার বিভাগের সাথে যে কনফ্লিক্টে গেছে, আরে হাসিনাও কিন্তু এক পর্যায়ে বাবা চাকা খেয়ে গিয়েছিল। এসকে সিনহার মতো একদম পিওর টেস্টেড এন্ড ট্রাস্টেড হাসিনার দালাল শেষ পর্যন্ত হাসিনার গোমর ফাঁস করে দিয়েছে। এবং এসকে সিনহার সাথে যে কাণ্ড, তার ফলশ্রুতিতে একটা পর্যায়ে যখন হাসিনার পতন হয়েছে, পুরো বিচার বিভাগকে পালাতে হয়েছে। অতএব বিএনপি যাকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে, তাই এক পর্যায়ে বিএনপির গোমর ফাঁস করে দিবে, এসকে সিনহার মতো। আওয়ামী লীগের বিচারপতিরা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছিল,
ষষ্ঠদশ সংশোধনীতে মনে আছে যে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকবে কি থাকবে না, সেটাই হাসিনা ধরে রাখতে পারে নাই, আর এখন কিছুতেই পারবে না। তো দর্শক, এই যে বিচার বিভাগ পৃথকীকরণ, আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন এবং বিচারক নিয়োগের নীতিমালা যেটা বিএনপি বাতিল করে দিয়েছে এবং কোর্ট রায় দিয়েছে এগুলোর পক্ষে যে আলাদা সচিবালয় করতে হবে, বিএনপি সংসদে যাই পাশ করুক, বিএনপি এখন আপিল করেছে, আপিল বিভাগ কি রায় দেবে এটা আমরা বুঝি। বিএনপির দালালদের ধরে ধরে যদি বিচারক বানানো হয়, তারাও এখানে বিচার বিভাগের স্বাধীনতার বিপক্ষে রায় দিবে না। অর্থাৎ বিএনপির কপালের সামনে বিপদ আছে, মগের মূল্য তৈরি করেছে, যা ইচ্ছে তা সব মাখিয়ে ফেলছে, একদম ভ্যাবাচাকা খেয়ে যাবে কিছুদিন পরে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়ে অধ্যাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না। ক্ষমতার মসনদে বসে বিএনপি মালিক হয়ে গেছে, জনগণকে এখন আর চিনে না। তিনি সরকার উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আপনাদের এত ভয় কেন? কোন সরকারের বিচার বিভাগের ভালো চায় না, কারণ উদ্দেশ্য ভালো না। যদি উদ্দেশ্য ভালো থাকতো যে না আমরা ক্ষমতা এসেছি, এখন আইনের শাসন নিশ্চিত করব, জনগণের অধিকার নিশ্চিত করব, দেশে ন্যায় বিচার নিশ্চিত করব, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তাদের কোনো টেনশন ছিল না। কিন্তু তাদের ধান্দা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করবে, এই জন্যই এইসব প্রতারণা করছে। তো দর্শক, বিএনপির এই কাণ্ড কেউ মেনে নিতে পারছে না, বিএনপিকে ফল ভোগ করতে হবে। যে বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন আহমেদের কাজ করার কথা, যে বিষয় নিয়ে সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি পালন না করে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করছে, তিনি চিফ হুইপ হয়ে যাচ্ছেন। এই জন্য তো তাকে শিলং থেকে এই ছাত্র জনতা মুক্ত করে আনেনি, এই জন্য তো তারেক রহমানকে লন্ডন থেকে ছাত্র জনতা রক্ত দিয়ে মুক্ত করে আনেনি। তারা আজকে এই স্পিকারে বসে, এই সংসদে বসে হে হে করে করে যেসব কথাগুলোকে জনগুরুত্বপূর্ণ বানাচ্ছে, তার আগে যে বিষয়ে যে গণ আকাঙ্ক্ষার গণভোট 70% মতো মানুষ যে রায় দিয়েছে, সেটার কোন রকম বাস্তবায়নের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এবং তারা ঠিক আগের আওয়ামী কায়দায় দেশকে পরিচালনা করার জন্য এরকম। সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একাধারে মাননীয় স্পিকার, তারপরে চিফ হুইপ, সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, বিরোধী দলীয় চিফ হুইপ, সবার দায়িত্ব একা বহন করে তিনি নিজের মতো করে সংসদটাকে চালাতে চাচ্ছে। আজকে যদি আপনারা সংসদের অধিবেশনটা দেখেন, যে কোনো ইস্যুতে মূলত আসলে জুলাই সনদ এবং গণভোটের এই ইস্যুটা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উত্থাপিত করার পরে তখন নানা ক্রাইটেরিয়াতে স্পিকার থেকে শুরু করে আমাদের যে চিফ হুইপ ছিলেন, এটাকে পরবর্তী অধিবেশনের জন্য দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো তখন তাদের ক্রাইটেরিয়া মেনটেন করেই যখন আবার এটা উত্থাপিত করা হলো, যেই জায়গাগুলোতে আটকে যাচ্ছিল স্পিকার বা ধরেন যে চিফ হুইপ, তখন সেই জায়গায় ধরেন হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ পয়েন্ট অফ অর্ডার দিয়ে হচ্ছে যে সে তার মতো করে একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছিল, কিভাবে সংবিধানকে আরো আঁকড়ে রাখা যায়, কিভাবে এই সংস্কার বা গণভোটের বিষয়টাকে বাধাগ্রস্ত করা যায়, এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ 110% এফোর্ট দিয়ে কাজ করে যাচ্ছে। তো আজকে তো সেটাই দেখা গেল, এবং আমরা দেখলাম যে আমাদের সহযোদ্ধা, আমি খুবই প্রাউড তাকে নিয়ে, হান্নান মাসুদ হচ্ছে যে তাকে এই কথাটা মনে করিয়ে দিলেন, সারা দেশে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, স্পেশালি হান্নান মাসুদের যে এলাকা হাতিয়া, সেখানে কিন্তু শুধুমাত্র শাপলাগলিতে ভোট দেওয়ার জন্য একজন নারী ধর্ষিত হয়েছে, এই নিউজ আপনারাও করেছেন। কিন্তু এই ঘটনা ঘটার পর আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এই ঘটনার পেছনে কারা জড়িত, কিভাবে কি হয়েছে, এই ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে একটাও কিন্তু সামনে আসেনি। কেন আসেনি সেই অদৃশ্য কারণ আমরা জানি না। যে বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন আহমেদের কাজ করার কথা, যে বিষয় নিয়ে সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি পালন না করে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করছে, তিনি চিফ হুইপ হয়ে যাচ্ছেন। এই জন্য তো তাকে শিলং থেকে এই ছাত্র জনতা মুক্ত করে আনেনি, এই জন্য তো তারেক রহমানকে লন্ডন থেকে ছাত্র জনতা রক্ত দিয়ে মুক্ত করে আনেনি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের কি বলার রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার যে হুঁশিয়ারি দিয়েছে, সংসদ ভবন ঘেরাওয়ের যে হুঁশিয়ারি হুঙ্কার দিয়েছে, আপনারা সেটা নিয়ে কি বলতে চান অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কিছু বলার নেই। সরকার যে এত তালবাহানা করবে সেটা কখনো কেউ ভাবতেও পারেনি। তারাই গণভোটের পক্ষে ছিল, সংবিধান সংস্কারের পক্ষে ছিল, কিন্তু এখনও বলছে এই সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না, এই সংবিধান ফেললে কোনো কিছুর অস্তিত্বই থাকবে না, এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাবতে হবে। গণভোট এখন আপাতত এটি সম্ভব নয় মানা, এ ধরনের নানা ধরনের যে এখন কথা বলছে, এগুলো কিন্তু নির্বাচনের আগে বলে নাই, তারা কিন্তু সব কিছু মেনে নিয়েছিল। তাদের দরকার ছিল শুধুমাত্র ভোট। জনগণ ভালোবেসে যাদেরকে প্রতিনিধি বানাবে তাদেরকে তারা মেনে নেবে বলেছিল, জনগণের রায়কে তারা সম্মান জানাবে, সেটাই তারা গ্রহণ করবে। কিন্তু এখন জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই বিএনপি সরকার। যাই হোক, আপনারা জানাবেন আজকে শহীদ পরিবারের সদস্যরা যেই কথা বলল, যেই হুঁশিয়ারি, যেই বার্তা দিল, প্রিয় দর্শক
সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য থাকবে, আপনারা কি বলবেন? আপনাদের মতামত, ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, কমেন্টে লিখে জানিয়ে যাবেন।